শিমুলের আজ বিবাহ বার্ষিকী। শিমুল আর নিশোর বিয়ের আজ প্রায় ৩ বছর। সকাল সকাল উঠে শিমুল নিশোর পছন্দের কিছু খাবার তৈরি করেছে নিশোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। গতকাল রাত থেকেই সে নিশোকে সারপ্রাইজ দিতে চেয়েও দেয়নি, কারণ সে অপেক্ষায় ছিল নিশোকে তাকে শুভেচ্ছা জানায়। কিন্তু নিশোর তো মনেই নেই যে আজ তাদের বিবাহ বার্ষিকী। শিমুল খাবারের টেবিলটা পরিষ্কার করে খুব সুন্দর করে সাজিয়েছে। দিনের বেলায় ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে সামনের সব খাবার রেখে একটা কেক হাতে নিয়ে নিশুকে উইশ করতে করতে ঘুম থেকে ডাকে। নিশু ঘুম থেকে চোখ খুলে দেখে শিমুল কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শিমুল যে তাকে উইশ করেছে তার নিশু ঘুমের ঘরে শুনতেই পায়নি। কেক হাতে শিমুলকে দেখে জিজ্ঞেস করে, কি হলো, আবার কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক বানিয়েছো? তুমিও না কয়েকদিন পর পরই কেক বানাও। আচ্ছা, তুমি কি বোঝো না যে এটা একটা বাড়তি খরচ? টাকা ইনকাম করা যে কতটা কষ্ট সেটা তুমি কবে বুঝবে? শিমুলকে কিছু বলতে না দিয়ে নিশো একটা একটা কথা বলেই ওয়াশরুমে চলে গেল। আর শিমুলের চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। শিমুল কেকটা টেবিলে রেখে ঘর গোছাতে লাগলো। কিছুক্ষণ পর নিশো ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তৈরি হয়ে টেবিলে নাস্তা খেয়ে যেতে দেখে এত আয়োজন, আর তো আবার শিমুলকে শোনালো কথা শুরু করে দিল। এই, তুমি কি শুরু করলে? হ্যাঁ, কেক আবার, এখন আবার এত খাবার, আবার তো দিনের বেলায় মোমবাতি জ্বালিয়ে রাখছো। শিমুল কি বলবে ভেবে পাচ্ছি না। তারপর শিমুল বলেই ফেলল, আজকে আমাদের বিবাহিত জীবনের ৩ বছর হয়েছে, তো তাই আপনাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর সেই জন্যই আপনার পছন্দের খাবার আর কেক তৈরি করেছি। নিশো হতভম্ব হয়ে গেল, আর কিছু না বলে খাওয়া শুরু করলো। বলতে লাগলো, ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তা তুমি আগে বলবে তো। শিমুল বলল, বলার আর সুযোগ পেলাম কোথায়। নিশো তার পছন্দের বিরিয়ানি, কাবাব আর চিকেন ফ্রাই খুবই মজা করে খেতে লাগলো। পাশাপাশি শিমুলের মুখে দিতে লাগলো। একসাথে খাবার খেয়ে কেক কেটে একটু খেয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শিমুল তার বিয়ের ছবিগুলো বের করে দেখতে দেখতে পেছনের স্মৃতিগুলো মনে করতে লাগলো। ৩ বছর আগে প্রথম যেদিন নিশো আর তার মা শিমুলকে দেখতে গিয়েছিল, নিশো চুপচাপ বসেছিল। তার মা সবার সাথে কথা বলে। যখন শিমুলকে সামনে নিয়ে আসা হয়, তখন নিশো শিমুলের দিকে হাঁ করে তাকিয়েছিল। আর মা সবাই হেসে উঠল। মা শিমুলের সাথে কিছুক্ষণ কথা বলার পর যখন নিশোর মতামত জানতে চায়, তখন নিশো শিমুলের সাথে একা কথা বলতে চায়। শিমুল নিশোকে নিয়ে ছাদে ওঠে। প্রায় অনেকটা সময় হয়ে যাওয়ায় শিমুল নিজে থেকে নিশোকে জিজ্ঞেস করে, কিছু বলবেন? না মানে, আপনি তো একা কথা বলতে চেয়েছিলেন, আর এখন কিছু বলছেন না। নিশো বলল, ইয়ে মানে, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু বলতে চাচ্ছি যে আপনি খরচ কেমন করেন। শিমুল আশ্চর্য হয়ে গেছে, আর মনে মনে ভাবে, এই লোক কি বলে, বিয়ের পাত্রী দেখতে এসে এগুলো কি জিজ্ঞেস করে। শিমুলকে চুপচাপ থাকতে দেখে নিশো আবারও বলে উঠল, বললেন না আপনার পেছনে মাসিক কত টাকা খরচ করেন আঙ্কেল? শিমুল উত্তর দিল, তা তো আর জানি না, বাবাকে তো কখনোই এই ধরনের হিসাব করতে দেখি নাই। আমি বাবাকে জিজ্ঞেস করে আসছি। নিশু বলে, ঠিক আছে, আপনি জিজ্ঞেস করে আমাকে জানাবেন প্লিজ। দুজনের নিচে চলে গেল। খাওয়া দাওয়া করে যখন নিশু আর তার মা বিদায় নিবেন, তখন মা শিমুলের হাতে গজে কিছু টাকা দেন। আর নিশু মাকে টাকা দিতে দেখে অস্থির হয়ে যায়। বাসা থেকে বের হয়ে নিশো মাকে জিজ্ঞেস করে, মা, কত টাকা দিলে? মা বললেন, ৫,০০০ টাকা। নিশোর চোখ যেন কপালে উঠল। হঠাৎ কলিং বেলের শব্দে শিমুল সম্বিত ফিরে পেল। ছবির অ্যালবামটা রেখে দরজা খুলে দেখে নিশো আবার এসেছে। শিমুল নিশোকে জিজ্ঞেস করল, কি হয়েছে, কিছু রেখে গেছেন? নিশো একটা হাসি দিয়ে ভেতরে ঢুকে বলল, আচ্ছা, মা কি খেয়েছে? আসলে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম, মাকে একটু দেখে আসি। মায়ের ঘরে যেয়ে সে মাকে ডাক দিলে মা বলেন, তুই যাসনি এখনো? আমি তো ভাবলাম তুই চলে গেছিস। তুমি খেয়েছো মা? দেখো না, আজ আবার শিমুল কত অপচয় করে ফেলেছে। এই মেয়েটা যে কবে বুঝবে। তুই মেয়েটার পেছনে লেগে থাকিস কেন? তোর এত বড় একটা সমস্যা জেনেও মেয়েটার সংসার আর তোকে ছেড়ে যায়নি, তারপরে তুই ওর পেছনে লেগে থাকিস। দেখ তো, আমি প্রায় সবসময় অসুস্থ থাকি, ও আমার সেবা করে। তোর এত বড় সমস্যা থাকা সত্ত্বেও তোকে এত ভালোবাসে,
আর অসম্ভব মায়া করে, তবে কি সে এটুকু সুখ পাওয়ার যোগ্য নয়? তুই যা তো, যা কাজে যা, আর আসার সময় ওর জন্য ভালো কিছু উপহার নিয়ে আসবি। দিলে তো মা, আবার খরচ বাড়িয়ে। আচ্ছা, যাই তাহলে। ড্রয়িং রুমে এসে নিশু শিমুলকে কোমর জড়িয়ে ধরে কানে কানে বলে, সরি, ভুলে যাওয়ার জন্য। আসলে কাজের অনেক চাপ তো, তাই মনে ছিল না। আচ্ছা, দুপুরের জন্য কি দিয়েছো? আসলে এই খাবারগুলো থাকলে আজকে এগুলো দিয়ে চালিয়ে দিও, আর বাড়তি রান্না করে খরচ করার দরকার নেই, বলে শিমুলের গালে একটা চুমু দিয়ে চলে গেল। বৌমা। আওয়াজ শুনেই শিমুল দৌড়ে শাশুড়ি রুমে যায়। শিমুলকে দেখে নিশোর মা বললেন, তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই যে ও এরকমই। তুমি তোমার যেটা ইচ্ছে সেভাবে করবে। না না মা, এমন কথা বলবেন না। আমি ওনার কথাই কিছু মনে করি না, আর উনি তো আমাকে যথেষ্ট মায়া করেন। তাহলে কি এটুকু আমি সইতে পারি না? আমার নিশো খুবই ভাগ্যবান যে তুমি তার স্ত্রী। শিমুল মনে মনে, উনি নয়, আমি অনেক ভাগ্যবতী ওনাকে স্বামী হিসেবে পেয়ে। কিছু বললে? আচ্ছা মা, আপনি ওষুধ খেয়েছেন? এখন একটু বিশ্রাম নিন। হুম, খেয়েছি। তোমার মনে আছে, তোমাকে যেদিন আমি আর নিশু দেখতে গিয়েছিলাম, সেদিন যে আমি তোমার হাতে টাকা দিয়েছিলাম না, তখন বাসায় এসে নিশু আমার সাথে এত রাগারাগি করেছে যে এতগুলো টাকা দেওয়া লাগে। তখন আমি বললাম, আরও কত দিতে হবে? নিশু বলে, থাক মা, আমার বিয়ে করতে হবে না। শিমুল বলল, জি মা, মনে আছে। আপনি এটা কয়েকদিন পরপরই বলেন। শিমুল কিছুক্ষণ শাশুড়ির সাথে কথা বলে চলে যায় তার ঘরে, আর ছবির অ্যালবামটা হাতে নিয়ে দেখা শুরু করলো। ছবিগুলো দেখতে দেখতে একটা ছবির মধ্যে তার চোখ আটকে গেল। যেদিন তাদের বিয়ে ঠিক হয়, তার দুদিন পরে শিমুলের জন্মদিন ছিল। নিশো এমনিতেই একদিন শিমুলের সাথে সময় কাটাতে চেয়েছিল, আর মায়ের কাছে শিমুলের জন্মদিনের কথা শুনে সে মাকে বলে শিমুলকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। নিশুর হাতে শিমুলের জন্য উপহার ছিল। শিমুলকে নিশু উপহারের প্যাকেটটা দিল। শিমুলও অনেক খুশি হয়ে প্যাকেটটা নিয়ে খোলা শুরু করলো। যখনই প্যাকেটটা খুলল, দেখল একটা বই। বই দেখে শিমুল অনেক খুশি, কিন্তু যখন দেখল যে এটা একটা রেসিপির বই, তখন শিমুলের হাসিটা ম্লান হয়ে যায়। শিমুল নিশোর দিকে তাকালে নিশো একটা হাসি দিয়ে বলল, চিন্তা করলাম এমন একটা উপহার দিই যেটা বিয়ের আগেও পরে কাজে লাগবে, আর কোনো অপচয় হবে না। শিমুল একটুখানি হাসে, আর কিছু বলে না। নিশো শিমুলকে জিজ্ঞেস করে, কি খাবে বলো? শিমুল বলল, আপনার ইচ্ছা যেটাই, খরচ কম, সেটাই নিন। এ কথা শুনে নিশো এত খুশি হয়েছে আর বলেছে, তুমি তো আমার মনের কথাটা বলেছ। শিমুল তখন নিশুকে বলে, আচ্ছা, আমি আপনার সাথে বিয়ের আগে আমার জন্মদিনে দেওয়া, আপনার দেওয়া প্রথম উপহারের সাথে একটা সেলফি নিই, যেন এই দিনটির কথা আমার সবসময় মনে থাকে। নিশু বলল, ঠিক আছে। ততক্ষণে নিশোর অর্ডার দেওয়া 2 প্লেট ফুচকা চলে এসেছে। তারা একসাথে খেতে খেতে কথা বলে অনেক কথা। নিশো আবার মাঝে মাঝে তার প্লেট থেকে একটা করে ফুচকা শিমুলের মুখেও দেয়। তাতে শিমুল কিছুটা লজ্জা পেলেও শিমুলের অনেক ভালো লাগে। শিমুলকে বাসায় নামিয়ে দিয়ে নিশো চলে যেতে লাগলে শিমুল নিশোকে বাসার ভেতরে ডাকে, কিন্তু নিশো বলে, আজকে নয়, আরেকদিন, এখন আসি। শিমুল বাসায় এসে মাকে সবকিছু বলে। তখন তার মা বলে, তোর যদি সমস্যা থাকে তাহলে বলতে পারিস, আমি তোর বাবার কাছে বলবো। শিমুল বলল, না মা, উনি শুধু একটু হিসেব করে চলেন, আর নয়তো ওনার মন খুবই ভালো। আমার কাছে ওনাকে অনেক ভালো লেগেছে, বলে রুমে চলে গেল। গ্রুপ কলে শিমুলের বান্ধবীরা এই ঘটনা জেনে হাসতে হাসতে শেষ। বলে, জন্মদিনের গিফট ও লাভ আর লস চিন্তা করে কেনে আমাদের ইউনিক দুলাভাই, আমাদের ইউনিক দুলাভাই। শিমুল বান্ধবীদের কথায় একটু হাসে আর বলে, থাক না, হিসেব করে চলেন, আর থাকলে তো আমারই থাকবে। বান্ধবীরা, অয় হয়, এখন এত টান, না জানে বিয়ের পর কি করবে। এর মধ্যে নিশোর কল এসেছে হোয়াটসঅ্যাপে। শিমুল তার বান্ধবীদের বলে, এখন রাখি, উনি কল করেছেন, বলে গ্রুপ কল কেটে নিশোর কল রিসিভ করে। হ্যালো। হুম, কি করছো? মাত্র রুমে এসেছি, একটু ফ্রেশ হব। আচ্ছা, বিয়ে ডেট কবে করছেন আঙ্কেল? কেন এত তাড়াহুড়ো কেন? শিমুল হয়তো ভেবেছিল নিশো বলবে, তোমার জন্য, তোমাকে ছাড়া এখন আর ভালো লাগে না। কিন্তু শিমুলকে ভুল প্রমাণ করে দিয়ে নিশো বলল, চিন্তা করতেছি
যদি তোমাকে দেখতে ইচ্ছে করে তাহলে তো বাইরে অথবা তোমাদের বাসায় এসে দেখা করতে হবে, আর তাতে তো অনেক খরচ। শিমুল হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। পরদিন সকালে নিশোর মা ফোন দেন শিমুলের মায়ের কাছে। কিছু মনে করবে না বেআইন, নিশো খুব তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করতে চাচ্ছে। আপনি বেয়ারের সাথে কথা বলে যদি তাড়াতাড়ি করতে বলতেন। নিশোর মা: আমাদের একটা মেয়ে, আমরা একটু ভালো করে অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি করে কিভাবে করব? নিশোর মা: এত ঝামেলা করতে হবে না, এখন শুধু বিয়েটা পড়িয়ে রাখি, পরে অনুষ্ঠান করব। শিমুলের মা: আচ্ছা দেখি, শিমুলের বাবা আসলে। তারপর আরও কিছু সৌজন্যমূলক কথা বলে ফোন রেখে দিল। ফোন রেখেই নিশুকে উদ্দেশ্য করে মা বলেন: তুই খরচ বাঁচাতে এমন চিন্তা ভাবনা করিস? না মা, এমন কিছু না, আসলে আমি খরচ সবসময় বাঁচিয়ে চলি। কিন্তু মা, আমার শিমুলকে অনেক ভালো লেগেছে, তাই আমার মনে হয় কি মা জানো, আমার এই অভ্যাসের জন্য যদি শিমুল আমাকে বিয়ে করতে না চায়, তাই একটু তাড়াতাড়ি করতে বলেছি। আর বিয়ে যত তাড়াতাড়ি করি না কেন, যা যা দরকার হয় সবকিছুই তুমি শিমুলকে নিয়ে কিনে আনো। শিমুলের যেন কোনো শখ থেকে না যায়। নিশো, আমি মা হয়ে তোর মনের কথাগুলো বুঝতে পারলাম না। পরদিন শিমুলের বাবা নিশোর মাকে জানালেন, আপাতত যখন শুধু বিয়ে পড়িয়ে নিতেই চান, তাহলে সামনের শুক্রবার কেমন হয়? নিশোর মা: হ্যাঁ, ভালোই হবে। আপনি তাহলে সব গুছিয়ে ফেলেন, আমিও প্রস্তুতি নিই। এর মধ্যে নিশোর মা শিমুলকে নিয়ে তার নিজের পছন্দ মতো বিয়ের শাড়িসহ যা কিছু দরকার সবকিছুই কিনে নিয়ে এসেছেন। শিমুলের মা আর বান্ধবীরা আশ্চর্য হয়ে গেছে। আর শিমুলের এক বান্ধবী তো বলেই ফেলল, আমি তো ভেবেছি দুলাভাই যে কিপটা, মনে হয় তেমন কিছুই দিবেন না, আর এখন দেখি এত কিছু। তখন শিমুলের বাবা বলেন, আমি তো নিশুকে অনেক আগে থেকেই চিনি। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওই ব্যবসা টিকিয়ে রাখছে। ছেলেটা খুবই ভালো, আর একটু কিপটা হওয়া লাগে। বৃহস্পতিবার শিমুলের বাসায় শুধু তার বান্ধবীরা আর ফুপু, খালা ও মাকে নিয়েই একটু হলুদের আয়োজন করেছে। নিশু আর তার পরিবারকেও আসতে বলেছে শিমুলের বাবা। কিন্তু নিশুর বাসায় নিশুর মা, বাবা দুই পক্ষেরই অনেক আত্মীয় স্বজন এসেছেন। নিশুর মা সবাইকে আসতে বলেছেন, একমাত্র ছেলের বিয়ে বলে কথা, বারবার কি করা যায়? তাই তিনি শিমুলের বাবাকে না করে দিয়েছেন। রাত 1:30। শিমুলের ফোনে রিং হচ্ছে। শিমুলের হাতে মেহেদি, তাই ফোনটা রিসিভ করতে পারছে না। বান্ধবীরা ফোনটা নিয়ে দুষ্টুমি করতে লাগলো। ফোন রিসিভ করে বলছে, আরে দুলাভাই যে, আজকের রাতটা কি অপেক্ষা করা যায় না? কালকে তো বিয়ে করেই নিয়ে যাবেন। শিমুল রাগ হয় আর বলে, ফোনটা আমার কানে ধর। ফোন কানে ধরা হলে ওপাশ থেকে আওয়াজ আসে, তাড়াতাড়ি একটু নিচে আসো। নিচে আসবো মানে? আপনি কি নিচে এসেছেন? কি মনে হয়? জলদি আসো। শিমুল তার বান্ধবীদের নিয়ে তাড়াতাড়ি করে নিচে আসে। এসে দেখে নিশু দাঁড়িয়ে আছে, আর একটু দূরে তার কাজিনরাও দাঁড়িয়ে আছে। আপনি এত রাতে আসছেন? বাসার ভেতরে আসেন ভাইয়াদের নিয়ে। না না, আমি শুধু তোমাকে হলুদের সাজে কেমন লাগে সেটা দেখতে এসেছিলাম। ওটা তো আপনি ভিডিও কলেও দেখতে পারতেন। ভিডিও কলে তো তোমার এই আশ্চর্যজনক চেহারা আর লজ্জাটুকু দেখতে পেতাম না, তাই আসছি। আচ্ছা ঠিক আছে। নিশো শিমুলের জন্য আনা একটা বড় ক্যাডবেরি শিমুলের হাতে দিতে গিয়ে দেখে শিমুলের হাতে মেহেদি। নিশো শিমুলকে বলে, তুমি তো তোমার মেহেদি আমাকে দেখালে না। আচ্ছা, এখন দেখব না, কালকে রাত্রেই দেখব একেবারে। শিমুল যেন লজ্জায় অস্থির হয়ে উঠল, আর কথা বলতে পারল না। ততক্ষণে শিমুলের বাসায় সবার কানে পৌঁছে গেছে যে নিচে নতুন জামাই এসেছে তার হবু বউয়ের সাথে দেখা করতে। শিমুলের বাবা মা দৌড়ে এসেছেন নিশুকে বাসায় নিয়ে যেতে। নিশু যেতে চায়নি, কিন্তু অনেক তাদের এত অনুরোধের পর আর না যেয়ে পারল না। বাসায় যেতেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে জামাই আর তার ভাইদের আপ্যায়ন করতে। নিশুর সামনে বিরিয়ানি সহ নানান পদের মিষ্টি আর ফলফলাদি দেওয়া হয়েছে। পাশে শিমুলকেও বসানো হয়েছে। নিশোর বিরিয়ানি পছন্দ, তাই সে অন্য কোনো খাবার তার প্লেটে দিতে না করে, আর বলে, শুধু বিরিয়ানি দেন, আমি ওটাই পছন্দ করি। শিমুলের বান্ধবীরা সবাইকে বেড়ে খাওয়াচ্ছিল। এখন শিমুলের ফুপু তার সামনে একটা প্লেটে খাবার বেড়ে দিতে গেলে নিশো বাধা দেয়,
আর বলে, ওর হাতে তো মেহেদি ফুপু, ও খাবে কি করে? ফুপু তখন শিমুলের মুখে খাবার তুলে দিতে গেলে দেখে নিশো বরাবরের মতো নিজের প্লেট থেকে শিমুলের মুখে খাবার তুলে দিচ্ছে। আর সবাই তাদের দিকে তাকিয়ে মনে মনে হাসছে। এত ঘরভর্তি মানুষের সামনে নিশোর এমন কর্মকাণ্ডে শিমুল বেশ লজ্জা পায়। ফুপু আর বাকি সবাই শিমুলের বান্ধবীরা ছাড়া সেই ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে শিমুলের বাবা বলেন, দেখেছো আমার পছন্দের ছেলে? সবাইকে উদ্দেশ্য করে কিছুক্ষণ পর নিশো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে নিচে। আর শিমুল বারান্দায় দাঁড়িয়ে তাদেরকে দেখছে। ওরা 4টা বাইক নিয়ে আসছিল। নিশো শিমুলের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে সবাই বাইকে উঠে চলে যায় নিশোদের বাসায়। নিশোর মা যখন জানতে পারেন নিশো সব কাজিনদের নিয়ে শিমুলদের বাসায় যায়, তখন তিনি অনেক রাগ করেন। যখন নিশো বাসায় আসে তখন তিনি অনেক রাগারাগি করেন আর বলেন, আমি বিয়াইকে বলেছি কোনো রকমের ঝামেলা করতে হবে না, আর তুই সবাইকে নিয়ে তাদের ঝামেলে ফেলেছিস। আরে মা, আমি তো বাইরে থেকে একটু শিমুলকে দেখার জন্য গিয়েছিলাম, ভেতরে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না। হ্যাঁ, তাই তো বিরিয়ানি ঠুসে আসছিস। তুমি কি করে জানলে? মা, নিশোর মামাতো ভাই অভির দিকে তাকালেন। নিশো বুঝতে পারল খবরটা অভি দিয়েছে। শুক্রবার সকাল সকাল নিশোকে সবাই মিলে গোসল করিয়ে তৈরি করে। একটু পরে যাবে তারা শিমুলকে আনতে। সবাই যাবে না, শুধু মুরব্বীরা যাবেন আর নিশো যাবে শিমুলের বাসায়। সকালেই শিমুলকে গোসল করিয়ে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে। আর সবাই বাসার সবার বরযাত্রী আপ্যায়নের জন্য আয়োজন করছে পার্লারে। শিমুল শুনেছে নিশোর সোনালি রং খুব পছন্দের, তাই তো শিমুল শাশুড়ির সাথে কেনাকাটা করতে যেয়ে নিচোর পছন্দের সোনালি রঙের লেহেঙ্গা নিয়েছে। আর বউ সাজানোর পর তাকে অনেক বেশি সুন্দর লাগছে। বান্ধবীরা বলছে, কিপটা দুলাবাই আস্তকে দেখে শেষ। শিমুলের লজ্জায় গাল দুটো লাল হয়ে যাচ্ছে। শিমুলকে বাসায় নিয়ে আসা হলে মা শিমুলকে দেখে কান্না করে দেয়। একটু পর বরযাত্রী এসে গেছে বলে সবাই চেঁচামেচি করছে। বড় বরযাত্রীদের বরণ করে নেওয়া হলো। তাদের আপ্যায়ন করতে সবাই ব্যস্ত, কিন্তু নিশোরাজকে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না। তার চোখ দুটো শুধু শিমুলকে খুঁজছে। নিশো মনে মনে, কে জানে শিমুলকে বিয়ের পোশাকে কেমন লাগছে। কেউ তো কিছু বলছেও না। শিমুলকে বউ সেজে কেমন লাগছে ভাবতে ভাবতে অন্যদিকে আর নিশোর খেয়ালই নেই। এখন বিয়ে পড়ানো হবে। প্রথমেই শিমুলের কাছে যান কাজী সাহেব। শিমুলের অনুমতি নিতে একটু বেশি সময় লাগলো। এখন নিশোর কাছে আসলে কাজী সাহেব জিজ্ঞাসা করায়, সাথে সাথে নিশো কবুল বলায় সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর শিমুলকে নিয়ে আসা হলো নিশোর পাশে। শিমুল একবার নিশোর দিকে তাকিয়ে দেখে, বাহ, নিশোকে তো অনেক সুন্দর লাগছে। নিশো একটা সোনালি রঙের শেরওয়ানি পরেছে, মাথায় পাগড়ি, খুব সুন্দর লাগছে। কিন্তু নিশো যে শিমুলের দিক থেকে চোখ সরাতেই পারছে না। এমনিতেই শিমুলের চেহারার মায়া সরে না, আর আজ যেন অপরূপ সুন্দর লাগছে। শিমুল মাথা নিচু করে বসে আছে। নিশো শিমুলের কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি এত সুন্দর কেন? শিমুল কিছু না বলে শুধু হাসে। সবার খাওয়া শেষ হলে নিশো আর শিমুলকে খেতে দেওয়া হলো। নিশো সেই একইভাবে নিজেই খাচ্ছে আর শিমুলের মুখেও খাবার দিচ্ছে। কিছুক্ষণ পর এখন বিদায়ের পালা। শিমুল মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। সবার সাথে দেখা করার পর শিমুলের হাত নিশোর হাতে তুলে দিলেন বাবা। তারপর গাড়িতে উঠিয়ে বিদায় দিলেন নিশোদের বাসায়। নিশোর মা গাড়ির শব্দ পেয়ে তাড়াতাড়ি সবাইকে নিয়ে ছেলের বউকে বরণ করে ঘরে তুললেন। কি হইচই বাসায় নতুন বউকে নিয়ে। সবাই নতুন বউয়ের সাথে পরিচয় আদান প্রদান করতে ব্যস্ত। ওইদিকে নিশো একটু ফাঁক পাচ্ছে না শিমুলের সাথে একা কথা বলার। রাত 9টা 30। শিমুলকে তার শাশুড়ি খাবার খাইয়ে বলেন, এখন আসো, তোমার ঘরে দিয়ে আসি, তুমি বিশ্রাম নাও। সারা বাড়ি দেখলাম, বিকেলের সময় শুধু তোমার ঘরটা দেখানো হয়নি, কারণ ঘরটা তখন সাজানো হচ্ছিল। আর সারাদিন খুব ব্যস্ত ছিলে, এখন আর কেউ ডাকলেও বের হবে না। আমি নিশুকে পাঠিয়ে দিচ্ছি। নিশুকে পাঠানোর কথা শুনে শিমুলের জন্য কেমন লাগা শুরু করলো। ঘরে দিয়ে গেলেন শাশুড়ি মা। ঘরটা খুব পরিপাটি করে গোছানো, অতিরিক্ত কোনো জিনিস নেই। যতটুকু প্রয়োজন ততটুকুই আছে। খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, আর সাইডে একটা বড় বুকসেলফ, যেখানে আছে নানান ধরনের বই, যেন একটা লাইব্রেরি। শিমুল মনে মনে
ওনাকে দেখে বোঝাই যায় না যে উনি এত বই পড়েন। দরজার শব্দে শিমুলের ঘোর কাটে। তাকিয়ে দেখে নিশো দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। তুমি সেলফের সামনে কি করো? আমি তো ভাবলাম সারাদিনের ক্লান্তিতে তুমি আমাকে রেখে ঘুমিয়ে গেছো। আপনি বই পড়েন, আগে বলেননি কেন? বই কিনতে যেই তো এত কিপটা হয়েছি। অন্য দিক থেকে টাকা বাঁচিয়ে আমি বই কিনি। শিমুল, আপনার মতো এত সুন্দর মনের মানুষ আমি আগে কখনো দেখিনি। মানে, তুমি আমার আগে আরো কত ছেলের প্রেম মন পড়েছ? শিমুল একটু ভ্যাবাচাকাই খেল। দুষ্টুমি করলাম বলেই শিমুলের দিকে আগাতে লাগলো। সামনে এগিয়ে শিমুলকে পাজা গোলা করে তুলে বিছানায় নিয়ে বসালো। শিমুল বিছানার চারপাশে তাকিয়ে দেখে সারা বিছানা ফুলে ফুলে সাজানো, ফুলের গন্ধে ভরে উঠেছে। নিশো শিমুলকে বিছানায় বসিয়ে নিজে শিমুলের পায়ের কাছে নিচে বসে শিমুলের হাত দুটো ধরে বলতে লাগলো, শিমুল, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে পড়েছিলাম। শিমুল, হ্যাঁ, আমি আপনার চেহারা দেখেই বুঝেছিলাম। নিশো, তুমি আমায় দেখেছ? কিভাবে? কেন? ওই যে আমাকে দেখতে গিয়েছিলেন। ও, কিন্তু আমি তোমাকে যেদিন প্রথম দেখি নাই। মানে, তোমার মনে আছে আঙ্কেলের মানে আমার শ্বশুরের ব্যবসায়ী বন্ধুর ছেলের বিয়েতে গিয়েছিলে? সেদিন আমি তোমাকে প্রথম দেখি। মা আরও অনেক আগে থেকেই বিয়ের কথা বলেন, কিন্তু আমার ভয় হতো। তোমাকে সেদিন দেখলাম। তারপর যতক্ষণ অনুষ্ঠানে ছিলে ততক্ষণ তোমাকে ফলো করেছি। হঠাৎ দেখি মায়ের সাথে তোমার বাবা কথা বলছে, আর তোমাকে দেখাচ্ছে যে ওই যে সোনালি রঙের জামা পরা মেয়েটা আমার একমাত্র মেয়ে। ব্যাস, তখন থেকে সোনালি রঙে আমার প্রিয় হয়ে ওঠে। আমার মাও হয়তো আমাকে খেয়াল করেন, আর আমার তোমার বাবা মাকে বলে ফেলেন আমাদের বিয়ের কথা। আসলে আমার মা এমনই। বাবা মারা যান অনেক দিন আগে। তখন থেকে আমি আর মা ছাড়া আমাদের মনের ভাব বোঝার মতো কেউই ছিল না। তোমাকে একটা কথা বলি, তোমার যত কষ্টই হোক, কখনো আমার মায়ের মনে কোনোভাবেই কষ্ট দিও না। আমি ছোটবেলায় দেখতাম বাবা বাড়িতে থাকতো যখন, তখন মায়ের কাজে সাহায্য করত। আর সকাল ও রাত্রে মাকে কখনো নিজের হাতে খেতে দিত না, বাবাই মাকে খাইয়ে দিত। নিশো কিছু বলার আগেই শিমুল বলল, ও, তাই বুঝি আপনি আমাকে খাইয়ে দেন? ওহো, আমি তোমাকে খাইয়ে দিই কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আর অসম্ভব মায়া করি। বলে শিমুলের দু পায়ে নুপুর পরিয়ে হাতে চুমু দিল। নিশোর ঠোঁটের স্পর্শে যেন শিমুলের সর্বাঙ্গে কাঁপুনি দিয়ে ওঠে। নিশো বিছানায় বসিয়ে শিমুলকে জড়িয়ে ধরে। নিশোর স্পর্শ পেয়ে শিমুলও নিশোকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর যখন শিমুলের ঘোর কাটল, শিমুল নিশোকে ধাক্কা দিয়ে দুই হাত দিয়ে নিজের চেহারা ঢেকে ফেলে। নিশো শিমুলের হাত দুটো সরিয়ে এনে তাকে বলে, যদি তুমি কমফোর্টেবল না হও তাহলে থাকো। না, তেমন কিছু না, আসলে কেমন যেন লাগছে। ও, লজ্জা পাচ্ছ বুঝি? তাহলে যতদিন তোমার লজ্জা না কাটে ততদিন আমি এই পাশে ঘুমাই আর তুমি ওই পাশে, কেমন? নিশো উঠে যেতে লাগলো। শিমুল নিশোর হাতটা ধরে ফেলে। আর তখন বেসামাল হয়ে নিশো শিমুলের ওপর গিয়ে পড়ে। নিশো ইচ্ছা করে শিমুলের ওপরে পড়ে। আর তখনই শুরু হয় এক পবিত্র ভালোবাসা। যে ভালোবাসায় আছে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, সম্মান ও পবিত্রতা। যে ভালোবাসায় কোনো রকমের বাধা নেই, সারা রাত চলে বিবাহের বন্ধনে আবদ্ধ, পবিত্র, উথাল পাথাল ভালোবাসা, যেখানে শুধু আছে সুখ আর সুখ। খুব সকালে শিমুলের ঘুম ভাঙল। চোখ মেলে দেখে নিশো তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শিমুল উঠতে চাইলে নিশো তাকে আরো শক্ত করে ধরে। শিমুল, দেখি ছাড়ুন, মা বলে দিয়েছিল সকালে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে থাকতে। নিশো ঘড়ির দিকে তাকিয়ে, ওহো, এখন মাত্র ভোর 5টা, তুমি এত সকালে তৈরি হয়ে কি করবে? এটা বিয়ে বাড়ি, সবাই এখন ঘুম, বলে আরো শক্ত করে ধরে শুয়ে পড়ে। শরীর ক্লান্ত থাকায় শিমুলের আবার চোখ লেগে যায়। হঠাৎ ফোনের রিং বাজার শব্দে শিমুলের আবার ঘুম ভাঙল। মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। শিমুল, তুই এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে পড়, তোর বাবা আর মামা তোদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। শিমুল তাড়াতাড়ি নিশোর হাত সরিয়ে নিল। ওয়াশরুমে যে একেবারে ফ্রেশ হয়ে নীল রঙের একটি 3 পিস পরে তৈরি হয়ে নিশুকে ডাকতে লাগলো। নিশো প্রথমে উঠতে চায়নি, কিন্তু যখন শুনল তার শ্বশুর আর মামা শ্বশুর আসছে, তখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল।
আর ততক্ষণে শিমুল ঘর গোছিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নিশোর ফুফাতো বোন দরজা নক করে ডাক দিল, ভাইয়া ভাবি। আর সাথে সাথেই শিমুল দরজা খুলে দিল। শিমুলকে দরজা খুলতে দেখে অহনা বলল, আরে ভাবি, এক ডাকেই দরজা খুলে দিলে। আমি তো ভাবলাম সারা রাত জেগেছ, মনে হয় ঘুম থেকে উঠো নাই। শিমুল খানিকটা লজ্জে পেয়ে, না না, তেমন কিছু না, আমি আরো আগেই উঠেছি, কেউ ডাকার অপেক্ষায় বসেছিলাম। অহনা, তোমার বাবার মামা এসেছেন, তাড়াতাড়ি নিচে চলো। চলো। নিচে নেমে বাবার মামার সাথে দেখা করে শিমুল ওনাদের শিমুলের ঘর দেখাতে নিয়ে আসে। তারপর নিশোর মা ওনাদের অনেক আপ্যায়ন করেন এবং কিছু সময় পর ওনারা বিদায় নিয়ে চলে যান। 3 দিন পর বাসার সব মেহমান এক এক করে চলে গেছেন। এত বড় বাসায় এই কয়েকদিন ভালো লেগেছে শিমুলের, কিন্তু আজকে সবাই চলে যাওয়ায় পুরো বাসায় ফাঁকা। নিশো আজকে দোকানে গেছে, বাসায় শুধু মা আর শিমুল। সব কাজকর্ম শেষ করে বউ আর শাশুড়ি চলছে গল্পগুজব। কলিং বেল বেজে উঠল। মা যেতে নিলে শিমুল ওনাকে বলে, আমি দেখছি। দরজা খুলে দেখে নিশো। শিমুলের মনে হয় কতদিন পরে নিশোকে দেখল। আর নিশো তখনই শিমুলকে জড়িয়ে ধরে শিমুল একটু ধাক্কা দিয়ে বলে, মা দেখে ফেলবে। নিশো, দেখো তাতে কি হয়েছে, মা তো তোমাকে আনছে তার ছেলের সেবা করতে। তখনই মা জিজ্ঞেস করেন, কে বৌমা, আমি আসব? নিশো দ্রুত শিমুলকে ছেড়ে যেতে লাগলে শিমুল পেছন থেকে তাকে ধরে বলে, এখন চলে যাচ্ছেন কেন? মা তো এটার জন্যই আমাকে আনছেন। এভাবেই চলতে লাগলো তাদের বিবাহিত জীবন। 1 বছর পর শিমুল আর নিশোর বিয়ের 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তারা কোনো সুসংবাদ দিতে পারেনি। নিশোর মা কয়েকদিন জিজ্ঞেস করেছেন এই ব্যাপারে, কিন্তু তারা এখন কি করবে? হঠাৎ একদিন শিমুল অনেক অসুস্থ হয়ে পড়ল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তখন সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় শিমুলের। নিশোর সাথে ডক্টর পার্সোনালভাবে কথা বলে, আর নিশোর সকল ধরনের পরীক্ষা নিরীক্ষার কথাও বলে। তখন নিশো শিমুলের কি হয়েছে জানতে চাইলে ডক্টর জানায়, তেমন কিছু না, তুমি পরীক্ষাগুলো করে রিপোর্ট নিয়ে আসো, তারপর বলছি। আর শিমুলের তেমন কোনো সমস্যা নাই, শুধু একটু গ্যাস্ট্রিক আছে, আর কিছু না। নিশো স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর সব পরীক্ষা করতে দিয়ে শিমুলকে নিয়ে বাসায় চলে আসে। কয়েকদিন পর নিশো কাজ শেষ করে ডক্টরের কাছে রিপোর্ট নিয়ে দেখাতে যায়। ডক্টর, নিশো তোমার রিপোর্ট সব ভালো আছে। এটা তো ভালো কথা, তা আপনার মন খারাপ কেন? ডক্টর, কিভাবে বলি, আসলে শিমুলের রিপোর্টে একটু সমস্যা আছে। তা হচ্ছে শিমুলের শরীরে স্বাভাবিক মানুষের তুলনায় হিমোগ্লোবিনের সমস্যা আছে, যার কারণে হয়তো সে কখনো মা হতে পারবে না। তবে ডক্টরের পরামর্শ চললে আর নিয়মিত চিকিৎসা নিলে হয়তো সুযোগ আছে। নিশোর হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে আছে। সে বাবা হতে পারবে না, এটা ভাবার সময় নেই তার। সে ভাবছে শিমুল যদি জানতে পারে যে সমস্যাটা তার, তাহলে না আবার শিমুল মনে অনেক কষ্ট পায়। তাই সে ডক্টরকে বলে, শিমুলকে একথা জানানো যাবে না, তাকে বলতে হবে সমস্যাটা তার নয়, আমার। কিন্তু এটা কি করে হয়? যদি সমস্যা না জানে তাহলে চিকিৎসা কিভাবে পাবে? আপনি যত টাকা লাগুক তবুও রিপোর্টগুলো বদলে দিন, আর শিমুলের জন্য যা ওষুধ দেওয়ার দিয়ে দিন। আমি একটা কিছু বলবো নে। নিশো, রিপোর্টগুলো বদলে দিন, শিমুলকে আমি বোঝাবো। আচ্ছা, এই রিপোর্টগুলো থাক, তার নতুন রিপোর্টে সমস্যা কি লিখব? লিখবেন, সমস্যা আমার, আমি কখনো শিমুলকে মা হওয়ার সুখ দিতে পারবো না। তারপর ডক্টর সাহেব একটা প্রেসক্রিপশনে শিমুলের জন্য কিছু মাল্টিভিটামিন লিখে দিলেন, আর সেগুলো চালিয়ে যেতে বললেন। নিশোকে বললেন ঘণ্টাখানেক পর কাউন্টার থেকে নতুন রিপোর্টগুলো নিয়ে যেতে। 1 ঘন্টা পর নিশো কাউন্টার থেকে রিপোর্টগুলো নিয়ে চেক করে দেখে নিল সব ঠিক আছে কিনা। তারপর বাসায় রওনা দেয়। বাসায় শিমুলের খুবই ক্লান্ত লাগায় সে ঘুমিয়েছিল। শিমুলের মা বাবাও এখানে আসেন। সবাই একসাথে বসে কথা বলছিলেন। তখনই কলিং বেলটা বেজে উঠল। শিমুলের বাবা দরজা খুলে দিলেন। নিশোর হাতের রিপোর্টগুলো দেখে জিজ্ঞেস করেন, ডক্টর কি বলেছেন? নিশোর দিকে সবাই তাকিয়ে আছে জিজ্ঞাসানো দৃষ্টিতে। নিশোর মায়ের শিমুলের ওষুধগুলো দিয়ে শ্বশুরের হাতে রিপোর্টটা ধরিয়ে দেয়। বাবার রিপোর্ট খুলে দেখেন, ওনার যেন মুখের ভাষা হারিয়ে যায়।
তারপর মা শাশুড়ি দুজনেই ঘটনা কি জানতে চাইলে শিমুলের বাবা বলেন, আমার শিমুল কখনো মা হতে পারবে না। এ কথা শুনে নিশোর মা জিজ্ঞেস করলেন, সমস্যা কার নিশো? আমি তোর মুখ থেকেই শুনতে চাই। মা, আমি শিমুলকে কখনো এই সুখ দিতে পারবো না। শিমুলের বাবা মায়ের হাত ধরে নিশো কান্না করে আর বলে, বাবা, আমি শিমুলকে অনেক ভালোবাসি। প্লিজ আপনারা কেউ আমার কাছ থেকে শিমুলকে নিয়ে যাবেন না। বলে নিশো কান্নায় ভেঙে পড়ে। শিমুলের বাবা মা বলেন, এটা তুমি কি বলো? ও তোমার স্ত্রী, আর তোমার কাছেই থাকবে। নিশোর মা নিশোকে জড়িয়ে ধরে কান্না করছেন। সবাই মিলে সিদ্ধান্ত নেয় শিমুলকে এ বিষয়ে কিছু জানানো যাবে না। কিন্তু শিমুলের ততক্ষণে ঘুম ভেঙে যায়, আর সে আড়ালে দাঁড়িয়ে সব কথাই শুনে ফেলে। সবাই আবার পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে শিমুলের ঘরের দিকে যেতে নিলে দেখে শিমুল সেখানে কান্না জর্জরিত হয়ে বসে আছে। বুঝতে আর বাকি রইল না যে শিমুল সব জেনে গেছে। এখন সবাই শিমুলকে সামলাতে ব্যস্ত, কিন্তু শিমুল নিশোর দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এই মানুষটি এত ভালো কেন? ওনার নিজের সমস্যা, তবুও উনি নিজেকে রেখে শিমুলকে নিয়ে পেরেশান হয়ে গেছেন। অনেকটা সময় পর শিমুলের বাবা মা বাসায় চলে যান। রাতে টেবিলে খেতে বসে আবার পূর্বের ন্যায় নিশো নিজেও খাচ্ছে, আর শিমুলের মুখেও খাবার তুলে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর মা ওনার ঘরে চলে যান, আর নিশো আর শিমুলকে নিয়ে নিজেদের ঘরে এসে পড়ে। নিশো শিমুলের মাথায় হাত রেখে কান্না জর্জরিত কণ্ঠে বলে, শিমুল, আমি কখনো তোমাকে মা হওয়ার সুখ দিতে পারবো না। তাই তুমি যদি চাও নিজের সুখের কথা ভেবে চলে যেতে চাইলে যেতে পারো। শিমুল উঠে বসে। যদি এই একই সমস্যা আমার হতো, তাহলে কি আপনায় আমায় রেখে অন্য কারো হতে পারতেন? নিশো আর উত্তর দিতে পারল না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ল। বর্তমান। ডোরবেলটায় বেজে উঠল, আর শিমুল বর্তমানে ফিরে এলো। দরজা খুলে দেখে কাজের মেয়েটা আসছে। শিমুলের তেমন কোনো কাজও করতে হয় না। নিশো কৃপণ হলেও সে শিমুল আর মার পেছনে টাকা খরচ করতে পারলে খুব খুশি হয়। কাজের মেয়েটাই মোটামুটি সব কাজ করে। শিমুল মেয়েটিকে কিছু খাবার দিয়ে বলে, আগে খেয়ে নাও, তারপরে কাজ করবে। শিমুলের এই ব্যবহারের জন্যই মেয়েটা এ বাসায় কাজ করে। কাজের মেয়েটার নাম নীল। সে প্রায় 1 বছর ধরে নিশোদের বাসায় কাজ করে। এর আগে ওর মা কাজ করত। নীল, বুঝছেন আপা, আপনি লেগা আর খালা লেগা এই বাড়িতে কাম করি, নইলে আশেপাশের সারা মহল্লার কোনো কামের মানুষ এই বাড়িতে কাম করতে চায় না। আগে আমার মাই কইতো, মা অসুস্থ, অহনের পর আপনি যখন মানুষ খুঁজতেছিলেন, তখন কেউ আপনেগোর কাম লইতে চায় নাই। বেবাক্তে কয়, ভাইয়ে যে কিপটা, কইথা আগে আগে না আমগোর কি ঠিক মতন টাকা দিবনি? তখন মাই কয়, এত বছর দইরা কাম করছি, খালাই সবসময় টাকা ক্লিয়ার রাখছে, আর বউটা তো মাটির মানুষ, তুই হ্যাগো কাম কইরা দে, নইলে হ্যাগো অনেক কষ্ট হইব। এইটার লেগে আমি আইছি, আর আয়া দেহি আমগরে আপাত অনেক ভালা। শিমুল, আচ্ছা আচ্ছা, এখন তুমি খেয়ে কাজগুলো করো। আজকে আর কিছু রান্না করব না, যা করার সকালে একেবারেই করে ফেলেছি। তুমি তোমার কাজগুলো করে চলে যাও, আর কিছু দরকার হলে আমাকে ডাক দিও। শাশুড়ির ঘরে। মা, আপনি অন্য কিছু খাবেন? না, আজকে আর কিছু করার দরকার নেই আমার জন্য। যদি তুমি কিছু খাও তাহলে করে নাও। তাহলে থাক মা, আর কিছু করতে হবে না। আপনার কিছু লাগলে বলবেন। ঠিক আছে, যাও, রেস্ট নাও গিয়ে। ও, নীলু আছে? জি, আচ্ছা, ওকে বইল যাওয়ার সময় দেখা করে যেতে। আচ্ছা, বলে তার ঘরে আবার চলে আসে এবং পুনরায় ছবির অ্যালবাম নিয়ে বসে। 6 মাস আগে হঠাৎ একদিন নিশো কক্সবাজার যাওয়ার জন্য 3টা টিকিট নিয়ে আসে শিমুলকে সারপ্রাইজ দিতে। এসেই ডাকতে শুরু করলো, মা, শিমুল। এত চিৎকার শুনে দুজনেই ছুটে আসে। কি হয়েছে, এত চিল্লাচিল্লিস করছিস কেন? শিমুলও জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকিয়ে আসে। টিকিটগুলো তাদের হাতে দিয়ে বলে, ব্যাগ গুছিয়ে তৈরি হও, ভোর 5টায় আমরা রওনা হব। শিমুল, কোথায়? কক্সবাজার। শিমুল অনেক খুশি হলো, কারণ বিয়ের 2.5 বছর হলেও এখনো পর্যন্ত নিশু শিমুলকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। কিন্তু শাশুড়ির একটু মন খারাপ হয়, কারণ বিয়ের পরে নিশু শিমুলকে কোথাও নিয়ে যায়নি। আর এখন যাও একটু সুযোগ এসেছে, তাও আবার মাকেও সাথে নিয়ে যেতে চায়।
নিশো, ব্যবসায়ী এক বন্ধুর বিয়ে কক্সবাজার। চিন্তা করলাম তোমাদের তো কোথাও নিয়ে যাওয়া হয় না, তাই তোমাদেরও সাথে নিয়ে নেই। ও, বুঝেছি। তাই তো ভাবছি তুই আবার টাকা খরচ করার জন্য রাজি হলি কি করে। আচ্ছা শোন, আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না কিছুদিন ধরে। এত লম্বা জার্নি করে আমি বেড়াতে পারবো না। তুই বরং বৌমাকে নিয়ে বেরিয়ে পড়। না মা, আপনাকে রেখে আমি যেতে পারবো না। একা বাড়িতে আপনি কিভাবে কি করবেন? আমি সামলে নেব। তোমরা একটু ঘুরে আসলে একঘেয়েমিটা কাটবে। কিন্তু মা, আমি যে টিকিট আনলাম, টাকাটা তো লসে যাবে। মা সাথে সাথেই একটা টিকিট টান দিয়ে দুটুকরো করে ফেলেন। আর নিশু এটা দেখে মাথায় হাত দিয়ে বলছে, আমার কতগুলো টাকা। মার শিমুল হাসতে হাসতেই শেষ। রাতের খাবার খেয়ে মা তার ঘরে চলে যান। আর নিশু বরাবরের মতোই এক প্লেটে খাবার নিয়ে নিজেও খায় আর শিমুলকেও খাইয়ে দেয়। নিশোর এই অভ্যেসটা যেন শিমুলের বদঅভ্যাসে পরিণত হয়েছে এই 2.5 বছরে। শিমুল এখন সকাল আর রাতের খাবার নিজ হাতেই খেতেই চায় না। ব্যাগ গুছিয়ে দুজনেই কিছুক্ষণের জন্য একটু বিছানায় গা এলিয়ে দিল। ভোর 4টা। নিশোর মা নামাজ পড়তে উঠেছেন। তিনি দেখতে এসেছেন শিমুল আর নিশো উঠেছে কিনা। শিমুল, উঠেছে কি তোমরা? মা, শিমুল উঠেছে বলেই দরজাটা খুলে দিল। তৈরি হয়ে গেছিস তোরা? হ্যাঁ। মা প্রায়ই শিমুল ওয়াশরুম থেকে বের হয়ে, আরে মা, আপনি উঠে গেছেন, চলেন তাহলে একসাথে চাটা খেয়ে নেই। এক জায়গায় যাবে, আজকে কি আমি চা করে খাওয়াতে পারতাম না? চলো তো মা, চা না খেলে এখন আমার ভালো লাগবে না। তিনজনে একসাথে চা আর বিস্কুট খেয়ে নিল। তারপর মা নামাজ পড়তে চলে যান। আর তারা দুজন সম্পূর্ণ তৈরি হয়ে ব্যাগ নিয়ে মায়ের সাথে দেখা করতে আসে। মা, হয়ে গেছে? এখনই বের হবি? হ্যাঁ মা, দোয়া করিও। আসি তাহলে। মা, সাবধানে থাকবেন আর ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, দোয়া করবেন। মা তাদের পেছনে পেছনে যেয়ে ওরা বের হলে মেন গেটটাও আটকে দিয়ে ঘরে এসে ওদের জন্য দোয়া করলেন। আল্লাহ, মেয়েটা অনেক ভালো, কিন্তু আমার ছেলেটার জন্য মেয়েটা সব ধরনের সুখ পাচ্ছে না। আপনি এই বেড়ানোর উছিলায় মেয়েটাকে একটু আনন্দিত করে দিন। আমিন। বাস স্ট্যান্ডে পৌঁছাতে 5টা 30 বেজে গেল। তারা তাদের নির্ধারিত গাড়িতে উঠে টিকিট নাম্বার মিলিয়ে আগে থেকে বরাদ্দ করা সিটে বসল। কিছুক্ষণ পর নির্ধারিত সময়ে গাড়ি ছেড়ে দিয়েছে। শিমুলের খুবই ভালো লাগছে। বিয়ের পর থেকে শুধু নিশুর কিপটমেই দেখছে। নিশু কখনোই শিমুলের জন্য তেমন প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো রকম উপহার আনেনি। আর আশেপাশে মাঝে মাঝে ঘুরতে গেলেও শুধু প্লেট ফুচকা ছাড়া অন্য কিছুই কিনত না। তবুও শিমুলের নিশুকে অনেক ভালো লাগে, অনেক সম্মান করতে ইচ্ছে করে, কারণ নেশো শিমুলকে এত এত বেশি রকমের ভালোবাসে আর অসম্ভব মায়া করে। আর নিশু সময় পেলেই বই পড়ে, আর কিছুদিন পর পর নতুন বই কিনে। কিন্তু নতুন বই এনে যতদিন না সে নিজে ওই বই শেষ করে, ততদিন শিমুলকেও ওই বই পড়তে দেয় না। নিশুর এই সব কর্মকাণ্ডেতে যেন শিমুলকে তার প্রতি আরো সম্মান দিতে বাধ্য করে। ইদানিং নিশু শিমুলকে আরো বেশি সময় দেয় আর আগের চেয়ে বেশি মায়া করে। তাই শিমুল মনে মনে ভাবে, হয়তোবা নিশু শিমুলকে মা হওয়ার সুখ দিতে পারবে না বলেই শিমুলের মন ভুলিয়ে রাখে। কিন্তু তখনই আবার ভাবে, নিশু তো আগে থেকেই তাকে অনেক ভালোবাসে। ভাবতে ভাবতেই কখন যে গাড়ির ভেতরে বসে চোখ যেন লেগে গেছে। হঠাৎ নিশু ডাকতে লাগলো, শিমুল, এখানে গাড়ি 15 মিনিটের মতো থামবে, চলো একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেই। 15 মিনিট পর সবাই আবার গাড়িতে উঠে পড়লে গাড়ি ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যে এসে পৌঁছালে তারা একটি হোটেলের জন্য রওনা দিল। নিশোর বন্ধু আগে থেকেই রুম বুক করে রেখেছিল। রুমে পৌঁছে ক্লান্তিতে শিমুল বিছানায় গা এলিয়ে দেয় আর নিশো ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। সন্ধ্যাবেলা দুজনেই তৈরি হয়ে বের হয় সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। সমুদ্র সৈকতে এসে নিশো শিমুলের হাতে হাত রেখে একসাথে হাঁটতে শুরু করলো। আর পাশাপাশি শিমুলকে এটা ওটা কিনে দিতে লাগলো। রাত 8টা 30 মিনিট। নিশোর বন্ধু ফোনে ওরা কোথায় আছে যেন গাড়ি পাঠিয়ে দেয়। তাহলে হলুদ, আজকে তাই আগে থেকেই প্ল্যানিং ছিল হলুদের অনুষ্ঠানে যাওয়ার। গাড়ি আসলেই দুজনে গিয়ে গাড়িতে বসে আর তাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনুষ্ঠানে অনেক আনন্দ হয়। নিশো আর শিমুল একসাথে বরকনেকে হলুদ দিয়ে খাবার খেয়ে চলে আসতে নেয়। তখন বর দৌড়ে এসে ড্রাইভারকে বলে ওনাদের হোটেলে নামিয়ে দিয়ে আসেন।
নিশো না করলে বর বলে, না, তোরা এখানে অপরিচিত, আর অনেক রাত হয়েছে, একা ছাড়া যাবে না। নিশো আর না করল না, বিদায় নিয়ে চলে আসলো হোটেল রুমে। শিমুল আবারও ক্লান্তিতে জামা কাপড় না বদলেই শুয়ে পড়ল। এবার আর নিশো কিছু বলল না, কারণ নিশোর প্ল্যান ছিল অন্যরকম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে নিশো শিমুলের ওপরে এসে শুয়ে পড়ে। শিমুলের চোখ বন্ধ ছিল। সে ভ্যাবাচাকা খেয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে বলল, ও আপনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন, ঘুমাচ্ছ? এখানে কি ঘুমাতে এসেছি? না, বিয়ে খেতে। তা হলুদ তো খেয়ে আসি, আর বরযাত্রী তো। আবার কাল সন্ধ্যায় এখন আবার কি খেতে ইচ্ছে করছে আপনার? বরমহাশয় বলুন। নিশো ঘোর লাগা কণ্ঠে শিমুলের গলায় নাক ঘষে আর বলছে, হুম, এখন তো অনেক কিছুই খেতে ইচ্ছে করছে, কিন্তু আপাতত তোমাকে পেলেই চলবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করতে বেরিয়ে পড়ে। নাস্তা করে কিছু কেনাকাটা করতে যায়। যেহেতু নিশো বিয়ের দাওয়াত খাওয়ার জন্য এসেছে, তাই তারা সৈকত ছাড়া আর অন্য কোথাও ঘুরতে যায়নি। আর শিমুল তাতে অনেক খুশি। মাঝে মাঝে ফোনে শাশুড়ির আর মায়ের সাথে কথা বলছে। কেনাকাটা শেষ করে দুপুরের খাবার খেয়ে রুমে ফিরে আসে, একটু বিশ্রাম নিয়ে আবার সৈকতে যাওয়ার জন্য। সমুদ্র সৈকতেতে সূর্যাস্তের দৃশ্য অনেক সুন্দর। মানুষ দূর দূরান্ত থেকে আসে এই সূর্যাস্ত দেখার জন্য। বিকেল ওরা একেবারে তৈরি হয়ে সৈকতে চলে যায়। সেখান থেকে নিশোর বন্ধু গাড়ি পাঠালে ওরা আবার বিয়ে বাড়িতে যাবে। সমুদ্র সৈকতে এসে দুজনে হাতে হাত রেখে হাঁটাহাঁটি করে, ভিন্ন ভিন্ন পোজ নিয়ে ফটো তোলে, সূর্যাস্তের দৃশ্য ঘিরে ছবি তোলে। কিছু সময় পর শিমুলের অনেক পানির পিপাসা লাগাতে নিশো শিমুলকে রেখে হালকা কিছু খাবার আর পানি আনতে যায়। আর তখন দেখা হয় প্রিয়ার সাথে। প্রিয়া হচ্ছে শিমুলের ডক্টরের অ্যাসিস্ট্যান্ট। মাত্র কয়েকদিন হলো তার বিয়ে হয়েছে, আর নবদম্পতি এখানে বেড়াতে এসেছে। নিশো যে শিমুলের রিপোর্টগুলো বদলে দিয়েছিল, এ ব্যাপারে প্রিয়া কিছু জানত না। প্রিয়া, আরে শিমুল ম্যাডাম আপনি? ও, স্যারের সাথে আবার হানিমুনে এসেছেন বুঝি? আরে না, তেমন কিছু না। ওনার এক বন্ধুর বাসা এখানে, তার বিয়ে উপলক্ষে এসেছি। তা তুমি কেমন আছো? আর উনি বুঝি তোমার বর? জি। এখন আপনার শরীর কেমন আছে? সেদিনের পর তো আর আপনি আসেননি, শুধু স্যার আসেন মাঝে মাঝে। প্রিয়ার বর, আপনার জন্য অনেক খারাপ লাগে। স্যার আপনাকে অনেক ভালোবাসে। প্রিয়ার কাছে শুনেছি, যখন স্যার আপনি কখনো মা হতে পারবেন না জানতে পারে, তখন উনি অনেক কান্না করেন। ওনার কান্না দেখে পুরো হাসপাতালের সবাই কান্না করেন। আর উনি আপনি যে মা হতে পারবেন না, অথবা উনি নিজে বাবা হতে পারবেন না, সে চিন্তা করে কাঁদেন নাই। উনি কেঁদেছেন, আপনি যদি নিজের সমস্যার কথা শুনেন তাহলে আপনি অনেক কষ্ট পাবেন। সত্যি, এরকম অসম্ভব মায়া আমি আগে কখনো দেখিনি। আপনি সত্যি অনেক ভাগ্যবতী। কথাগুলো একদমই বলে ফেলল প্রিয়ার বর। প্রিয়া অনেকবার আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ততক্ষণে নিশু খাবার আর পানি নিয়ে আসে। আরে তোমরা ভালোই আছো? প্রিয়া শিমুলের অবস্থা বুঝতে পেরে নিশুর সাথে একটু কৌশল বিনিময় করে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। নিশুর হাত থেকে পানির বোতলটা নিয়ে গটগট করে এক চুমুকে সবটুকু পানি শিমুল খেয়ে নিল। আস্তে আস্তে খাও, আর কিছু খেয়ে নাও। আমাকে আপনি একটা সত্যি কথা বলবেন? নিশো, আরে বিবি যান, আপনাকে কি কখনো মিথ্যে কথা বলেছি? আপনি মিথ্যা কেন বলেছেন? কোন বিষয়ে? আমি যে মা হতে পারবো না সে বিষয়ে? এটা তো আমি সবাইকে বলেছি। আর তুমি এও জানো যে আমার সমস্যার কারণে তুমি মা হতে পারবে না। আপনি এখনো মিথ্যে বলছেন? সমস্যাটা আপনার না, আমার। এই কথা কেন বলেন নাই? নিশো হতবম্ব হয়ে, ইয়ে মানে, তোমাকে কে বলেছে এসব উল্টাপাল্টা কথা? যেই বলুক, আমি আপনার কাছে শুনতে চাই। যদি এখনই সত্যিটা না বলেন, তাহলে আমি এখানে কোথাও চলে যাব, আর আপনার সাথে ফিরে যাব না। উত্তেজিত হয়ে নিশো শিমুলের বাহু ধরে টাকে টেনে নিজের সাথে চেপে ধরে বলে, বলছি সব সত্যিটা বলবো, তুমি আগে শান্ত হও। কিছুক্ষণ পর শিমুল নিশোর বুকে লেপ্টে আছে। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে। নিশো এতক্ষণ ধরে শিমুলকে বুকের সাথে চেপে ধরে রেখেছে। নিশো শিমুলকে সবকিছুই খুলে বলে। তাতে যেন শিমুল আরও কাঁদতে শুরু করে আর বলে, আজ ১.৫ বছর ধরে আপনি আপনার ভেতরে এত কষ্ট লুকিয়ে রেখেছেন, শুধুমাত্র আমি যেন কষ্ট না পাই। কেন আপনি একা কষ্টের ভাগ নিয়েছেন?
সুখের ভাগ আমাকে দিয়ে দুঃখের ভাগ একলা নিয়েছেন কেন? আপনি এত ভালো কেন? দেখো শিমুল, এতে আমারও কিছু স্বার্থ ছিল। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার মা বাবার একমাত্র ছেলে আমি। তাদের বংশ রক্ষা করার দায়িত্ব আমার ওপর। যদি মা জানতো যে সমস্যাটা তোমার, তাহলে উনি সন্তানের জন্য আমাকে আবার বিয়ের কথা বলতেন, যেটা আমি কখনোই করতে পারবো না। আর তোমার বিষয়ে ডক্টর বলেছেন সামান্য হিমোগ্লোবিনের সমস্যা। ও যে ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। হয়তো একটু বেশি সময় লাগবে, তা লাগুক। আমি অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে রাজি নই। কিছুক্ষণ পর নিশোর ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে, নিশো, কোথায় তোরা? গাড়ি কোথায় পাঠাবো? দোস্ত, কিছু মনে করিস না। আজকে শরীরটা ভালো লাগছে না, তাই আর গাড়ি পাঠাস না। কালকে দেখা হবে, বলে ফোনটা কেটে দিল। তখন শিমুল বলে উঠল, আপনি আমাকে রুমে দিয়ে অনুষ্ঠানে চলে যান। ভাই আবার মন খারাপ করবেন। উহু, আমার বিবিজানের এত কষ্ট, আর আমি দাওয়াত খেতে যাব, হতেই পারে না। তাতে আমাদের দুজনের খাওয়ার জন্য একটু খরচ বেশি হবে। হোক, সমস্যা নেই। এত কষ্টের মাঝেও শিমুলের অনেক হাসি পেল। তা বিবিজান, এখন একটু বুঝতে পারছেন কেন আপনাকে সত্যিটা তখন বলি নাই? হুম, তবে এটার জন্য শাস্তি পেতে হবে। যথাজ্ঞা বিবিজান। বলুন, কি শাস্তি? আমি মাথা পেতে নেব। আমার অনেক দিনের শখ যে আমার বর হবে, তার সাথে আমি গভীর রাতে ফাঁকা রাস্তায় হাঁটাহাঁটি করব। আর আজকে তাই হবে। নিশো একটু চিন্তিত হয়ে বলে, এটা তো অপরিচিত জায়গা, যদি কোনো সমস্যা হয়। আবার তখনই বলে, আচ্ছা ঠিক আছে, যা হবে দেখা যাবে। রাতের খাবার খেয়ে তারা দুজনে রাস্তায় হাঁটতে লাগলো। মাঝে মাঝে নিশো শিমুলকে জড়িয়ে ধরছে, আবার মাঝে মাঝে গালে চুমো দিচ্ছে। একটু দূরে একটা টঙের দোকানে গিয়ে দুজনেই বসে, আর শিমুল চা খাওয়ার বায়না ধরে। নিশো দুজনের জন্য দুটো চা নিয়ে এসে একটা শিমুলের হাতে দেয়। তারপর বেশ কিছু সময় পর দুজনের নীরব থেকে শুধু চায়ের কাপে চুমুক দেয়। শিমুল এখন রুমে ফিরে যেতে চাইলে আবার দুজনের হাঁটতে হাঁটতে হোটেলে ফিরে আসে। রাত 12:30। রুমে ফিরে শিমুল আবার কাঁদছে। তখন নিশু শিমুলকে এক হাতে টেনে বুকের সাথে মিশিয়ে শুয়ে পড়ে, আর এক হাত দিয়ে শিমুলের মাথায় হাত বুলিয়ে দেয়। আপনি আমার জন্য বাবা হতে পারবেন না, এই কথাটা মনে হতে আমার গা শিউরে ওঠে। প্লিজ, আপনি আমাকে ছেড়ে আর একটা বিয়ে করে নেন। কথাটা বলে শেষ করতে পারে না শিমুল। নিশু তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর নিশু ঠোঁট ছড়িয়ে বলে, মনে আছে সেদিন তুমি কি বলেছিলে? যখন আমার সমস্যা বলে তোমাকে বলেছিলাম তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো, তখন তুমি বলেছিলে এই একই সমস্যা আমার হলে আপনি কি আমায় ছেড়ে যাবেন? তাহলে আমি কেন যাব? আমার সমস্যা জেনেও তুমি আমাকে ছেড়ে যাওনি, তাহলে আমি তোমাকে ছাড়া কি করে থাকব? শিমুল কিছু বলতে চাইলে নিশো শিমুলকে থামিয়ে দিয়ে বলে, হুম, এখন ঘুমাও। আজকের মতো তোমাকে ঘুমানোর সুযোগ দিলাম, কিন্তু কালকে এখানে আমাদের শেষ রাত। কালকে কিন্তু আমি তোমাকে সারা রাত জাগিয়ে রাখব। তাই আজ আর কথা না বলে চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। বলেই শিমুলকে আরো শক্ত করে ধরে চোখ বন্ধ করে নিশো। কিছুক্ষণ পর নিশো খেয়াল করে শিমুর গভীর ঘুমে আচ্ছন্ন। তখন নিশো ভাবতে থাকে, শিমুল যে বিষয়টি জেনে গেল তা কি মাকে জানানো ঠিক হবে? যেদিন নিশো তাদের রিপোর্টগুলো যেন সবার সামনে নিজের সমস্যার কথা বলেছিল, ওই দিনের রাতে যখন শিমুল ঘুমিয়ে যায়, নিশো তখনই তার মা আর শিমুলের মা বাবাকে সব সত্যিটাই বলে, আর বলেছিল শিমুল যেন এ ব্যাপারে কিছু না জানে। আর ওনারা তাদের সুখের কথা ভেবে এমনভাবে আছেন যেন সমস্যাটা নিশোর। নিশো খুবই ভালো ছেলে। স্বামী হিসেবে নিশো যেমন ভালো ছেলে, হিসেবে নিশো আরও বেশি ভালো। জেনে শুনে সে কখনোই মাকে ঠকাবে না। পরদিন সকালে শিমুল ওঠার আগে নিশো উঠে হোটেলের স্টাফদের বলে শিমুলের জন্য সারপ্রাইজ রেডি করেছে। পোল সাইডে একটি টেবিলে একগুচ্ছ গোলাপ আর একটি ছোট কেক, আর পাশে শিমুলের পছন্দের চকলেট। শিমুল ঘুম থেকে উঠে নিশুকে খোঁজে, কিন্তু নিশু রুমে না থাকায় সে নিশুকে ফোন করলে নিশু তাকে জানায় নিচে পোল সাইডে একটু কাজে আছি, আর সেও যেন এখানেই চলে আসে, একসাথে নাস্তা করে নেব। শিমুল তৈরি হয়ে নেমে আসে। একজন স্টাফ শিমুলকে নির্ধারিত টেবিলে পৌঁছে দিয়ে যায়। শিমুল এত আয়োজন দেখে আশ্চর্য হয়। ঠিক তখনই নিশু শিমুলকে জড়িয়ে ধরে
আর আবারও সরি বলে। তারপর দুজন একসাথে নাস্তা করে রুমে ফিরে যাওয়ার সময় হঠাৎ নিশোর মাথায় দুষ্ট বুদ্ধি আসে, আর সে শিমুলকে পাজা কোলে করে তুলে পুলে নেমে যায়। হঠাৎ এমন পরিস্থিতিতে শিমুল হতভম্ব হয়। বেশ কিছু সময় পর দুজনেই পুরো পুল জুড়ে সাঁতার কাটে, তারপর রুমে ফিরে আসে। দুপুর প্রায় 1টা 30। দুজনেই তৈরি হয়ে বিয়ের বৌভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়ার করার পর তারা বিদায় নিয়ে চলে আসে সমুদ্র সৈকতে। রাত 10টা পর্যন্ত তারা সমুদ্র বিলাসে ব্যস্ত ছিল। তারপর খাবার খেয়ে রুমে ফিরে আসে। রুমে আসতেই নিশু শিমুলকে জড়িয়ে ধরে বলেছিলাম না, আজকে আর ঘুমাতে দেব না। আর শিমুল বলে, আমি কি বলেছি আমি ঘুমাবো? তারপর আবার শুরু হলো দুজনের একান্ত সময়। পরদিন দুপুর 2টা 30-এ তারা গাড়িতে উঠবে ঢাকা ফেরার। সকাল সকাল উঠে দুজনে ব্যাগ গোছিয়ে তৈরি হয়ে গেছে। বাসায় পৌঁছে শিমুল আর কাউকে বসতে দেয়নি যে ও সত্যিটা জেনে গেছে। সবার সামনে আগের মতো স্বাভাবিক থাকলেও যখন একা থাকে তখন সে অনেক কষ্টেই থাকে। তাকে যেন একরাশ হতাশা ঘিরে ধরে। আর নিশু হচ্ছে শিমুলের হতাশা দূর করার টনিক। নিশু যখন শিমুলকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয় তখনই শিমুলের সকল হতাশা দূর হয়ে যায়। আপা, নীলুর ডাকে সম্বিত ফিরে পেল শিমুল। আপা, কাম হয়ে গেছে, আমি কি জামু? মা তোমাকে ডাকছিলেন, দেখা করে আসো। নীলু চলে যেতেই শিমুল ফটো অ্যালবামগুলো গুছিয়ে রাখল আর ভাবে, আল্লাহ কবে যে আমার দোয়া কবুল করবেন। শাশুড়ির ঘরে খালা ডাকছেন কিছু টাকা দিয়ে। দেখ, আজকে নিশু আর বৌমার বিয়ের পুরো 3 বছর কাউকে কিছু দিইনি। তুই এই টাকাটা রাখ, কিছু কিনে খাস। খালা, 3 বছর হইয়া গেল। আমার না আপার ভাইয়ার লাগে অনেক মায়া লাগে। আল্লাহ যেন তাড়াতাড়ি হ্যাগোর কোলটা ভরাইয়া দেয়। নীলু চলে গেলে শিমুল দরজাটা আটকিয়ে শাশুড়ির সাথে গিয়ে বসল। দুজনে অনেক কথা বলে। নিশোর বাবার কথা, ছোটবেলার কথা বলতে বলতে তাদের সময় যে কখন পার হয়ে যায় তারা বুঝতেই পারে না। এই যুগে বউ শাশুড়ির মধ্যে এত মিল খুঁজে পাওয়া যায় না। রাত 10টা। নিশো ফোন করে বলে দিয়েছিল তার আসতে একটু দেরি হবে। তাই শিমুল মাকে রাতের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে থাকার জন্য ঘরে দিয়ে আসে। আর নিজের নিশোর অপেক্ষায় ড্রয়িং রুমে বসে আছে। রাত 11টা। ডোরবেলটা বাজতেই শিমুল দৌড়ে গিয়ে দরজা খুলে। সামনে নিশো হাতে একগুচ্ছ গোলাপ ফুল আর সবসময়ের মতোই মুখে লেপ্টে থাকা হাসি নিয়ে এসেছে। দরজা থেকে বউকে জড়িয়ে ধরে বলে, বিবিজান, এখনো রাগ করে আছেন? বিবাহ বার্ষিকীতে এখনো আছে। বলে ফুলের গুচ্ছটা শিমুলের গালে ছোঁয়ায় আর একটা চুমু দেয়। শিমুল বলে, দরজা খোলা, এখন ছাড়ুন, মা যদি এসে পড়ে। নিশু বলল, আচ্ছা চলো, অনেক খিদে পেয়েছে, আগে খাবার খাই, তারপরে না হয় তোমাকে। দুজনে একসাথে বরাবরের মতোই এক প্লেটে খাবার নিয়ে খেতে বসল। কিন্তু এবার নিশু খাবারে হাত দেওয়ার আগেই শিমুল নিশুকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। কি ব্যাপার, আজ দেখি বেবিজান আমাকে খাইয়ে দিচ্ছে, তা ভালোই লাগছে। বলেই শিমুলের আঙ্গুলে কামড় বসিয়ে দিল। আহ, এখন দেখেন কেমন লাগে। এরকম কত কামড় তুমি আমার হাতে দিয়েছ। খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে তারা তাদের রুমে চলে গেল। নিশো কতগুলো ফুলের পাপড়ি নিয়ে এসেছিল। যেই না শিমুল ঘরে ঢুকে সবগুলো পাপড়ি শিমুলের উপর ছিটিয়ে দিয়ে বলল, আমি আমাদের আজকের রাতটা সেই প্রথম রাতের মতোই কাটাতে চাই। বলে শিমুলকে পাজা কোলা করে তুলে বিছানায় বসিয়ে সে নিচে পায়ের কাছে বসিয়ে শিমুলের 2 পায়ে আবার ঠিক আগের মতোই নুপুর পরিয়ে দেয়। শিমুল, আবারও নিয়ে আসছেন? আগেরটা তো এখনোই আছে, আবার কেন নতুন করে আনতে গেলেন? নিশো শিমুলকে আর কিছু বলার সুযোগ দিল না। আর তারপর তাদের একান্ত সময় সেই 3 বছর আগের প্রথম রাতের মতোই, যে ভালোবাসায় কোনো রকমের সীমা নেই, অফুরন্ত ভালোবাসা। নিশুর যেন শিমুলের প্রতি মায়াভাব দিনে দিনে আরও বাড়তে থাকে। আর শিমুলের নিশুর প্রতি সম্মান। আরেকটা বৈবাহিক সম্পর্কের মধ্যে সুখ শান্তির জন্য একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা থাকাটা অত্যন্ত জরুরি। এমন ভালোবাসা যেখানে কোনো রকমের স্বার্থ নেই, নেই কোনো চাওয়া পাওয়া। আর এভাবে কেটে যাচ্ছিল দিনগুলি। শিমুল একদিন একটু বাড়তি কিছু করলে নিশোর কৃপণতা শুরু হয়ে যেত। আবার পরে এসে শিমুলকে জড়িয়ে ধরে সরি বলতো। আর শিমুলও বারবার জেনে শুনে এমন কাজ করত।
যেন নিশু তার উপর রাগ হয়, আবার এসে তাকে জড়িয়ে ধরে মায়াভরা কণ্ঠে সরি বলে গালে চুমু খায়। ওদের এমন দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখে ওদের দুজনের পরিবার অনেক আনন্দ পায়। আর বাইরের কেউ কখনো বুঝতেই পারবে না যে ওরা সত্যি সত্যি বাবা মা হতে পারবে না, না ইচ্ছে করেই হচ্ছে না। ভালোই যাচ্ছিল দিনগুলো। হঠাৎ একদিন হঠাৎ একদিন একটা জরুরি কাজে নিশুকে শহরের বাইরে যেতে হবে। শিমুল নিশুর ব্যাগ গুছিয়ে দিচ্ছে আর বলছে, আপনি 1 সপ্তাহের জন্য যাচ্ছেন। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকি বলেন তো? নিশো, অনেক জরুরি কাজ, না হলে তোমাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করতাম না। আচ্ছা, তুমি ব্যাগ নিয়ে বের হও, আমি মায়ের সাথে দেখা করে বের হই। নিশো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো বাইরে। শিমুল ব্যাগ রেখে দাঁড়িয়ে আছে। নিশো শিমুলের কোমর জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে আর বলে, দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যাবে। আর আমার কাজ শেষ হলেই আমি তোমাকে ভিডিও কল দেব। তারপর আমরা অনেকক্ষণ কথা বলবো, ঠিক আছে? এখন হাসি মুখে বিদায় দাও প্লিজ, যেন তোমার হাস্যোজ্জ্বল মুখটাই আমার চোখের সামনে দেখতে পারি। বলেই শিমুলের গালে কপালে ঠোঁট ছুঁয়ে বের হলো। আর শিমুলও হাসি মুখে বিদায় দিয়ে দরজা আটকিয়ে ঘরের ভেতর চলে যায়। আজ 3 দিন হলো নিশো বাইরে আছে। প্রতিদিন নিশো সময় করে শিমুলের সাথে আর মায়ের সাথে কথা বলে। সারাদিন যা কাজ থাকে করে রুমে এসেই নিশো শিমুলকে ভিডিও কল দেয়। মায়ের সাথে একটু কথা বলেই শিমুল রুমে এসে সারা রাত ভিডিও চালু রাখে। আর যতক্ষণ না শিমুল ঘুমায় ততক্ষণ নিশো কল কাটে না। 5 দিনের দিন। হঠাৎ শিমুল অনেক অসুস্থ হয়ে পড়ে। বারবার বমি করছে, আর কিছু খেতে পারছে না। নিশুর মা শিমুলের বাবা মাকে খবর দিতেই দুজনেই চলে আসে আর শিমুলকে ডক্টরের কাছে নিয়ে যায়। সব পরীক্ষা নিরীক্ষা করানোর পর ডক্টর জানায় শিমুল মা হতে চলেছে। এই খবর শোনার পর শিমুল যেন আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। বাসায় এসে নিশুর মাকে জানালে উনি সাথে সাথে খুশিতে নিশুকে ফোন দেন। অনেকক্ষণ রিং হওয়ার পরেও নিশু ফোন ধরছে না। মা আর সবাই ভাবলেন হয়তো অনেক ব্যস্ততার কারণে ফোন ধরতে পারছে না, পরে কল দিবে। আত্মীয় স্বজন সবাইকে জানানো হলো। শিমুলের বাবা মিষ্টি কিনে নিয়ে আশেপাশে সবাইকে দিতে বলেন। নীলু সব বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসছে। নিশুদের বাসায় আজ যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নিশুর মা শিমুলকে বলেছেন, আজকে থেকে তুমি কোনো কাজ করবে না। নীলুকে ডেকে বলেন, আজকে থেকে তোর কাজের পাশাপাশি রান্নাবান্নাও তুই করবি। বৌমা শুধু বিছানায় শুয়ে বসে কাটাবে। শিমুলের মা বলল। আপা যদি কিছু মনে না করেন তাহলে শিমুল কয়েকদিন যদি আমার কাছে আমাদের বাসায় থেকে আসতো। হ্যাঁ, নিয়ে যাবেন। কিন্তু শিমুল শাশুড়িকে একা রেখে যেতে চাইল না, তাই আর যাওয়া হলো না। রাতের বেলা নিশু ফোন করে মায়ের ফোনে। মা অনেকবার ফোন করেছে, ধরতে পারি নাই। কিছু কি হয়েছে? আমি আর এখন বলতে পারবো না, তোর বউকে ফোন কর। বলে মা ফোনটা কেটে দিল। শিমুলের ফোনে রিং হচ্ছে। তাকাতে দেখে নিশোর ফোন। শিমুর লজ্জায় মুখ লুকিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে, কি কি হলো? মুখ লুকিয়ে রাখলে যে? কিছু বলবে কি হয়েছে? ওইদিকে মাও কিছু বলছে না, আবার তুমিও বলছো না। শিমুল, আপনার জন্য একটা খুশির খবর আছে, শুনবেন? খুশির খবর? আমি তো ভাবলাম আজকে আমি তোমাকে একটা খুশির খবর দিব। কি? নিশো, ওহো, আগে তোমারটা বলো। আপনি না, আপনি না, আমার ঘরে একটা ছোট নিশো আসতে চলেছে। নিশো প্রথমে কথাটার অর্থ না বুঝেই হাসছিল, কিন্তু যখন বুঝতে পারে তখন এক লাফে উঠে বসে আর বলে, হ্যাঁ সত্যি? এজন্যই বিবিজান লজ্জা পাচ্ছেন? এমন একটা খবর আর আমি তোমার কাছে থেকে জানতে পারলাম না, এর জন্য মন খারাপ লাগছে। এবার আপনারটা বলেন। কালকে সকালের গাড়িতে বাসায় আসি, যে কাজে এসেছিলাম কাজটি হয়ে গেছে। এই খবর শুনে শিমুল খুশিতে লাফালাফি করতে নিলেই নিশু তাকে থামিয়ে বলে, এখন থেকে সাবধানে থাকো, ছোট্ট শিমুল আবার ব্যথা পাবে। কথা বলতে বলতে শিমুল ঘুমিয়ে পড়ল। আর নিশু ফোন কেটে ঘড়ি দেখে শুয়ে পড়ে। সকালে আবার বাসার জন্য রওনা দিতে হবে। পরদিন সকালে শিমুল তাড়াতাড়ি উঠে মাকে জানিয়ে নিশুর আসার কথা, নিশুর পছন্দের সব খাবার তৈরি করে টেবিলে সাজিয়ে নিজেও সাজগোজ করে অপেক্ষা করতে লাগলো। ওইদিকে নিশু প্রায় এসেই পড়েছে। বাসস্ট্যান্ড থেকে একটা রিকশায় করে বাসার জন্য রওনা দিল। নিশু রিকশাওয়ালা মামার সাথে কথা বলছে।
আর মামাও কথা বলছে আর রিক্সা চালাচ্ছেন। বাসায় এদিকে বেলা গড়িয়ে সন্ধে হয়ে আসছে। নিশু বাসায় আসার কোনো নাম নেই। আবার ফোনটাও রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। রাতের বেলা নিশুর মোবাইল থেকে একটা ফোন আসে। শিমুল ফোনটা রিসিভ করলে জানতে পারে নিশুর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর নিশু এখন হাসপাতালে। নিশুর অ্যাক্সিডেন্টের কথা শুনে শিমুল এক চিৎকার করে শাশুড়ির ঘরে যায়, আর ওনাকে বলেই নিশুর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ততক্ষণে শিমুলের বাবা মাও এসে পড়েন হাসপাতালে। ডক্টর জানায় নিশুর অবস্থা অনেক খারাপ ছিল যখন তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন 6 ঘন্টার ভেতর যদি জ্ঞান ফিরে তাহলে আর তেমন সমস্যা হবে না। শিমুল আর ওর বাবা অপেক্ষা করতে লাগলো। বাসায় শাশুড়ি মা একা, তাই শিমুল তার মাকে শাশুড়ির কাছে পাঠিয়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষা। 6 ঘন্টা পর নিশোর জ্ঞান ফিরেছে, আর সে চোখ খুলে আগে শিমুলের কথা জিজ্ঞেস করে। ডক্টর জানায় এখন বিপদ কেটে গেছে, আর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা বাঁধল তখন, যখন নিশো নিচে নামার জন্য পা নাড়াতে গেল। নিশো পা দুটো নাড়াতে পারছে না। অনেক চেষ্টা করেও পা দুটো নাড়াতে পারছে না। আর তখন শিমুলের বাবা দৌড়ে ডক্টরকে ডেকে নিয়ে আসলেন। ডক্টর বলেন, অপারেশনের সময় দেখছেন যে পায়ে অনেক বেশি আঘাত আর রক্তক্ষরণ হওয়ার কারণে এমনটি হয়েছে। মাল্টিভিটামিন আর রেগুলার থেরাপির মাধ্যমে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই কথা শোনার পর শিমুল বসে পড়ল, আর নিশোর চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। শিমুলের বাবা ডক্টরের পেছনে পেছনে যে জানতে চাইলেন এটার কি অতি দ্রুত সমাধান নেই। ডক্টর জানায় এটা ভাগ্যের উপর নির্ভরশীল। 3 দিন পর নিশুকে বাসায় নিয়ে আসার জন্য রওনা দিল শিমুল আর তার বাবা। এই 3 দিন শিমুল হাসপাতালে ছিল। এক মুহূর্তের জন্য ওর নিশুর কাছ থেকে সরে যায়নি। সে যে নিজে অসুস্থ তা সে ভুলেই গেছে। ওইদিকে নিশুর মা অপেক্ষায় আছেন কখন নিশু বাসায় যাবে। ওনাকে এখনও জানানো হয়নি যে নিশু পা নাড়াতে পারে না। বাসায় গাড়ি থেকে নামিয়ে একটা হুইল চেয়ারে বসানো হলো নিশুকে। মায়ের ঘরে নিয়ে গেল শিমুল। মা এখনও ভাবছেন যে হয়তো নিশু অসুস্থ, তাই হুইল চেয়ারে বসিয়ে রাখছে। মা অনেক সময় নিশুকে জড়িয়ে ধরে কান্না করলেন। তারপর শিমুলকে বলেন, যাও, ওরে নিয়ে যাও, রুমে যাও, আর দুজনে বিশ্রাম নাও। রুমে পৌঁছে শিমুলের সাহায্যে নিশু বিছানায় বসে। নিশুর অনেক খারাপ লাগছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। কাটতে লাগলো দিন। শিমুলের সাহায্য ছাড়া নিশু চলতে পারে না। শিমুল সারাক্ষণ নিশুর কাছেই বসে থাকে। নিশুর মা যখন জানতে পারলেন নিশু পা নাড়াতে পারে না আর সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে, তখন থেকে তিনি সারাক্ষণ শুধু নিশুর সুস্থতার জন্যই দোয়া করেন। প্রকৃতির নিয়ম হয়তো এরূপ, একদিক দিয়ে আনন্দ আসলে অপরদিকে বিপদও আসে, আর সেই বিপদের সময় ধৈর্য ধারণ করাই আমাদের কর্তব্য। শিমুলের সুখের সংসারে তার মা হওয়ার সংবাদ আসায় তাদের পরিবারে যে সুখ নেমে এসেছিল, অ্যাক্সিডেন্টে নিশোর হাঁটার শক্তি চলে যাওয়ার কারণে তেমনই দুঃখের ছায়া নেমে এসেছে। কিন্তু শিমুলের অনেক ধৈর্য। তার বিপদের সময় যেমন নিশু তাকে ভালোবেসে আগলে রেখেছিল, সেও তেমনই নিশুকে ভালোবাসা, যত্ন আর সেবা দিয়ে আগলে সুস্থ করে রাখবে। সারাদিন শাশুড়ি আর নিশুর সেবা করে সংসার, আবার দোকান ও ব্যবসায়ের হিসেবপত্র মিলিয়ে গুছিয়ে রাতে যখন সময় পায় তখন নিশুর বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস নেয়, আর ভাবে অন্তত নিশু তার কাছে তো আছে। যদি এর চেয়ে বেশি হয়ে যেত, অথবা যদি নিশু ফিরেই না আসতো, আবার তখনই নিজের মনকে বকে যে সব কীভাবে। দেখতে দেখতে প্রায় 6 মাস চলে গেছে। এখন শিমুল আর আগের মতো বেশি ভারী কাজ করতে পারে না। নেশো আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এখন লাঠি ভর দিয়ে একটু একটু হাঁটতে পারে। হঠাৎ একদিন রাতে ঘুম ভেঙে যায় নিশোর। সে আস্তে আস্তে উঠে বসে শিমুলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মাথায় কারো স্পর্শ পেয়ে শিমুল চোখ খুলে দেখে নিশো তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। শিমুল উঠে বসে নিশোর দিকে জিজ্ঞাসানুর দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাকে আমি বড্ড বিপদে ফেলে দিয়েছি, অনেক কষ্ট হচ্ছে না তোমার? শিমুল নিশুকে জাপটে ধরে আর বলে শিমুল নিশুকে জাপটে ধরে আর বলে কষ্ট তো হচ্ছেই। এই যে বিয়ের পর থেকে আপনার হাতে খাবার খাচ্ছিলাম, এখন আর খেতে পারি না। শিমুলের নিশুকে হাসানোর উদ্দেশ্যে বললেও নিজেই মন খারাপ করে ফেলে। আর এটা দেখে নিশু, আর আমি তোমাকে খাইয়ে দিব না, এখন থেকে তুমিই খাইয়ে দিবে। আর বউয়ের কাছে শুয়ে
বসে সেবা নিতে ভালোই লাগছে। নিশোর এরকম কথায় শিমুলের অনেক হাসি পায়। তারা অনেক সময় কথাবার্তা বলতে থাকে। তাদের পুরনো স্মৃতি মনে করে এইভাবেই কথা বলতে বলতে নিশোর বুকে শিমুল ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর নিশো ঘুমিয়ে পড়ল। নিশো এখন আগের থেকে অনেক সুস্থ হয়েছে। লাঠিতে ভর দিয়ে হাঁটে, আবার এখন দোকানে যায়। এই 7 মাসে ব্যবসায়ের অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে। নিশুর চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। আবার নিশো আসতে পারেনি, অনেক লস হয়ে গেছে। নিশো ভাবতে থাকে কিভাবে কি করবে। বাসায় বলা যাবে না, বললে শিমুল পেরেশানি হয়ে উঠবে। আস্তে আস্তে শিমুলের ডেলিভারির সময় ঘনিয়ে আসে। নিশো ধীরে ধীরে আবার সব গুছিয়ে নেবে। কিন্তু সামনে যে শিমুলের ডেলিভারি, ডক্টর বলেছেন শিমুলের অনেক রিস্কি পজিশন, তাই সিজারের ব্যবস্থাও আগে থেকেই করে রাখতে হবে। দেখতে দেখতে সময় চলে এসেছে। শিমুলকে তার বাবা মা নিয়ে যেতে চাইলে শিমুল না করে দেয়। সে অসুস্থ শাশুড়ি আর নিশুকে রেখে কোথাও যাবে না। তাই নিশুর মা বুদ্ধি করে শিমুলের মা বাবাকে এখান থেকে যেতে বললেন। ওনারাও অনেক বারণ করেন, কিন্তু নিশু আর মা শোনেন না। বলেন, বাসে তো আর কেউ নেই, একটিমাত্র মেয়ে আপনাদের, তার কাছে না হয় কটা দিন থেকেই গেলেন। তারপর ওনারা রাজি হন। তবে শিমুলের বাবার একটা শর্ত আছে, আর শর্তটি হলো শিমুলের অপারেশন আর হাসপাতাল সহ বাচ্চা হওয়ার সকল খরচ উনি বহন করবেন। নিশু যদি অমত করে তাহলে ওনারা থাকবেন না, যার কারণে নিশু আর অমত করেনি। চলতে লাগলো দিন। ডেলিভারির ডেটের 2 দিন আগেই শিমুলের ব্যথা শুরু হয়। নিশু আর শিমুলের বাবাকে খবর দিয়েই শিমুলের মা তাকে নিয়ে হাসপাতালে চলে এসেছে। ডক্টর আগে রক্ত জোগাড় করার কথা বলে দিয়েছিল, তাই নিশুর 2জন কাজিন এসে পড়েছে খবর পেয়ে। অপারেশন থিয়েটারে শিমুলকে নিয়ে যাওয়া হয়। আর ততক্ষণে নিশু বাবাও এসে পড়েছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ, সবার মুখে হাসি ফুটে উঠল। একজন নার্স তোয়ালে চেয়ে নিয়ে গিয়েছিল আগে। সেই তোয়ালে দিয়ে পেঁচিয়ে একটি ছোট্ট শিশু সন্তান নিয়ে আসছে। যখনই বাচ্চাটাকে নানার কোলে দিতে যায়, তখন নানা বলেন, আমাকে না, আগে ওর বাবার কাছে দিন। নিশুর কোলে দেওয়া হলো। শিমুলের মা জিজ্ঞেস করলো, নার্স জানায় এটা মেয়ে বাবু। আর তখনই শিমুলের বাবা বলে ওঠেন, আমার ছোট্ট শিমুল। নিশু বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে চুমু খায়। হাত পা ধরে ধরে দেখে, এটা তো একটা পুতুলের মতো। সে বিশ্বাস করতে পারছে না যে এই বাবুটা তারই অংশ। এই বাবুটা তাকে বাবা বলে ডাকবে, আর সে তাকে আহ্লাদে বানিয়ে তুলবে। হঠাৎ খেয়াল হয়, নার্সকে জিজ্ঞেস করলো, সিস্টার, আমার শিমুল? নার্স জানায় শিমুল ভালো আছে। কয়েক ঘন্টা পর তাকে সিটে দেওয়া হবে। শিমুলকে সিটে দেওয়ার পর যখন শিমুলের কাছে বাবু কিনে আসা হয়, তখন শিমুল আগে নিশুর সাথে দেখা করতে চায়। নিশু বাবুকে কোলে নিয়ে শিমুলের কাছে আসে। শিমুলকে দেখায়, শিমুল দেখেছ, আমি বলেছিলাম না ছোট্ট শিমুল আসবে। দেখো, আমি বাবা আর তুমি মা হয়েছ। এই হলো আমাদের অসম্ভব মায়া ভরা নিশি। শিমুল জিজ্ঞেস করল, বাসায় মাকে খবর দিয়েছেন? নিশু কিছু বলার আগেই শিমুলের মা ভিডিও কলে শিমুলের আর শাশুড়ির কথা বলতে দেয়। আর উনি অনেক খুশি। শিমুল নিশুকে জিজ্ঞেস করল, নিশির বাবা, আপনি কি নিশিবকে পেয়ে খুশি? নিশু শিমুলের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আজকে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। শিমুল আর নিশিকে বাসায় নিয়ে আসা হয়েছে। বাসায় সব আত্মীয় স্বজন এসে পড়েছে তাদের স্বাগতম জানানোর জন্য। বাসায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দাদু নিশিকে কোলে নিয়ে বসে আছেন। খুবই হৈহুল্লোড় করে কেটে যায় দিনগুলো। 1 মাস পর নিশুও ব্যবসা আবার গুছিয়ে নিয়েছে, আর সে এখন সম্পূর্ণ সুস্থ। শিমুলের বাবা মা এখন চলে যেতে চান, কিন্তু শিমুলের শাশুড়ি বলেন, কার জন্য বাসায় যাবেন? এই নাতনি রেখে বাসায় যে থাকতে পারবেন? এখানেই থেকে যান। আমি তো আর বৌমাকে সাহায্য করতে পারি না। আপনারা যদি ওর পাশে থাকেন তাহলে সবাই একসাথেই থাকব। শিমুলের বাবা মা অমত করলে শিমুল আর নিশু জোরাজোরি করলে থাকতে রাজি হন। তবে সংসারের খরচ উনিই দিবেন। সবাই একসাথে হাসি আনন্দের মাঝে কাটাতে লাগলো। 1.5 মাস পর নিশু আজ মনে হয় প্রায় 3 মাস পরে শিমুলকে কাছে পেয়েছে, আর সাথে নিশিও আছে। নিশি হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলে, বাবার দিকে তাকিয়ে হাসে। এই দিনটা যেন নিশু আর শিমুলের কাছে স্বপ্নের মতো। তারপর 2জন একসাথে নিশিকে মাঝে নিয়ে ঘুমায়। মাঝরাতে নিশি ঘুমিয়ে পড়ার পর নিশু শিমুলকে ডেকে তোলে। কি হয়েছে জানতে চাইলে নিশু বলে,
কতদিন হলো তোমাকে একটু ভালোবাসতে মন চাইছে। তখন নিশিকে সাইডে দিয়ে শিমুল নিশুর বুকের সাথে লিপটে যায়। আর তারপর আর বলতে পারবো না। এখানেই সমাপ্তি ঘটে। একটা সুখকর মুহূর্তের, আর এই সমাপ্তি শুধু গল্পের। নিশু আর শিমুলের ভালোবাসা, আর একজনের প্রতি আরেকজনের সমাপ্তির নয়, তাদের ভালোবাসা অফুরন্ত। সমাপ্ত।